তোমাদের রাশি বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। তোমাদের 11.1 কোষে দেখি 11.1-এ যে রাশি বিজ্ঞান আছে, যদিও তোমরা এর আগে ক্লাস 8-এও রাশি বিজ্ঞানের কিছুটা পড়েছো, তো আজকে আমরা দেখব 9-এ রাশি বিজ্ঞান কী রয়েছে। তো 9-এর সূচনাটা আমাদের সেই 8-এর মতোই রয়েছে। প্রথমে একটা রাশি তথ্য দেওয়া আছে, এটাকে বলা হয় কাঁচা তথ্য। তো এইটাকে পরিসংখ্যা বিভাজন তালিকার মাধ্যমে প্রথমে প্রকাশ করতে হবে, তারপর সেখান থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা এইসব বের করতে হবে। তো আমাদের শ্রেণী সীমাটা এখানে দেওয়া আছে, তো সেই হিসাবে প্রথমে আমরা একটা ছক করে নেব। শ্রেণী সীমাটা এখানে দেওয়া আছে, তো শ্রেণী সীমা দেওয়া আছে। তারপরে ঘরটাকে যেহেতু এখানে কাঁচা তথ্য থেকে আমরা পরিসংখ্যা তালিকা তৈরি করব, সেজন্য ট্যালি মার্কের একটা ঘর করতে হবে। তাহলে ট্যালি মার্ক, তারপরে ঘরটা হয় পরিসংখ্যা, মানে কটা কি হলো সেটা লিখতে হবে। পরিসংখ্যা, এইটাকেই বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। তো শ্রেণী সীমাটা আমাদের দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে সব থেকে ছোটটা কত বড় বের করতাম আর সবচেয়ে বড় কোনটা আছে বের করতাম। তারপরে তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি করে মোটামুটি একটা শ্রেণীকে আমরা ঠিক করে নিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে শ্রেণীটা দেওয়া আছে যে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, এরকম একটা শ্রেণী তালিকা তৈরি করতে হবে। সব থেকে বড় আছে 6, ঠিক আছে। তাহলে এইটা আমাদের শ্রেণী সীমা। এখন আমরা ট্যালি মার্ক কীভাবে করতে হয়, তো ট্যালি মার্ক মানে কিন্তু এটা নয় যে এখানে কটা এর মধ্যে আছে, কটা এর মধ্যে আছে সেটা দাগ দেওয়া, সেটা নয়। তাহলে তো পরিসংখ্যা আগে পাবো, তাহলে ট্যালি মার্কের আগে পরিসংখ্যা পেয়ে যাবো, এটা নয়। ট্যালি মার্ক থেকে পরিসংখ্যা লিখতে হয়। ট্যালি মার্ক করার কারণ হচ্ছে আর কিছু নয়, যদি কেউ বাদ না চলে যায়, যদি ভুল না হয়, সেই জন্য ট্যালি মার্ক করা। তো ট্যালি মার্কটা আমরা কীভাবে করবো, আমরা এখান থেকে একটা করে কাটবো আর এখানে একটা করে দাগ দেবো, তাহলে ভুল হবে না। আমরা যেমন এটা আমরা এই লাইন বরাবরও কাটতে পারি, এই লাইন বরাবরও কাটতে পারি। তাহলে আমরা প্রথমে একটাকে কাটলাম, তো একটা নিশ্চয়ই 0 থেকে 2 এর মধ্যে পড়ে, তাহলে এখানে একটা দাগ দিলাম। তারপরে 2টাকে কাটলাম, তো 2 দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, দুটো শ্রেণীতেই যখন থাকে তখন পরের শ্রেণীটাতেই কিন্তু দিতে হয়। তাহলে 0, 2 রয়েছে, 2, 4 রয়েছে, যেহেতু দুটোর মধ্যেই পড়ছে তখন পরবর্তী শ্রেণী মানে উচ্চতর শ্রেণীতে স্থান দেওয়া হয়। সেই জন্য 2টাকে আমরা এইখানে জায়গা দিচ্ছি। 0, তাহলে 0 এখানে পড়লো। তারপরে 5, তাহলে 5 পড়বে 4 আর 6 এর মধ্যে এখানে। তারপরে আবার 2, তো এইভাবে আমরা কাটতে থাকবো। 2টা এখানে পড়বে বললাম, তারপরে 3ও এখানে পড়বে, তারপরে 0 এখানে পড়বে, 1 এখানে পড়বে, 6 এখানে না, এখানে দুটোর মধ্যে কোনখানে উচ্চতর শ্রেণী মানে 6 এখানে পড়বে, 4 দুটোর মধ্যে এখানে পড়বে, 1 তো এখানে। 4টে দাগ হয়ে যাওয়ার পর 5 নম্বর দাগটা কিভাবে দিতে হয়, 5 নম্বর দাগটা সবকটাকে কোণাকুণি দিতে হয়, যাতে করে ওই কোটা একসঙ্গে যে 5টা আছে সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। সেজন্য 4টে দাগ হয়ে যাওয়ার পর 5 নম্বর দাগটাকে কোণাকুণি দেওয়া হয়। তাহলে 1 হয়ে গেল। এরপর 2 এই শ্রেণীতে পড়লো, তারপরে 5 পড়ছে এখানে, তারপরে আবার 2, 4টে হয়ে গেছে, তারপরে আবার 2, তাহলে এখানে 1, আবার 4 মানে উচ্চতর শ্রেণী এটা, তারপরে আবার 1 মানে এখানে একটা বাড়তি, 0 আবার এখানে, 2 উচ্চতর শ্রেণী, 3 এখানে, 5 কোথায় পড়বে এখানে, এটা 4টে হয়ে আছে, 4 উচ্চতর শ্রেণী, 4 উচ্চতর শ্রেণী, 4 উচ্চতর শ্রেণী, তারপরে 1 এখানে, 4 আবার এখানে, 3 হচ্ছে এখানে, 1 তাহলে আবার এখানে, 3 মানে এখানেই পড়বে, তাহলে এটা 5টা হয়ে গেল। আবার 3 আছে, তাহলে আবার তার পাশে 2 মানে এটা 5টা হয়ে গেল, 6 এখানে, তারপরে 2 মানে উচ্চতর শ্রেণী এখানে, আবার 2 এখানে, আবার 1 এখানে, 2
এখানে 6 ট্যালি মার্ক হয়ে যাওয়ার পর কি করতে হবে, পরিসংখ্যার ঘরটা লিখতে হবে। তো এখান থেকে গুনে গুনে লিখবো 5 5 10 আর 1 11, 15 16 17, 5 আর এটা 4টে, তাহলে 9টা, আর এটা হচ্ছে 3টে, আর মোট হচ্ছে 40টা। তাহলে আমাদের 40টা দেওয়া ছিল, তার মানে মিলে গেল। তো এইটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, মানে এইটা হচ্ছে গোটাটাকে মিলে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। তো পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে এবার কি বের করতে বলেছে, শ্রেণী অন্তর। তো শ্রেণী অন্তর এইগুলোকে বলা হয় শ্রেণী অন্তর। তাহলে আলাদা করে লিখে দেবে শ্রেণী অন্তর, প্রত্যেকটা শ্রেণীর অন্তর 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এগুলো শ্রেণী অন্তর। শ্রেণী দৈর্ঘ্য, এটাই শ্রেণী দৈর্ঘ্য, 2 থেকে 0 থেকে 2, এইটা একই শ্রেণী দৈর্ঘ্য, 4 থেকে 6, 6 থেকে 8, এটাই শ্রেণী দৈর্ঘ্য। তারপরে হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। তো শ্রেণীর পরিসংখ্যার ঘর এটা, ঠিক আছে, এটা পরিসংখ্যার ঘর দেখানো রয়েছে, নতুন করে কিছু করার দরকার নেই। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্যটাতে সব লিখে দেবে 0, এখানে আরেকটা ঘর করে নেবে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর এটা, আর একটা ঘর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তো এই দুটো লিখে দেবে, একই লিখবে 0 2 0 2 4, এইগুলো দুটো ঘরই লিখে দেবে। আর একটা কি বলেছে, শ্রেণী পরিসংখ্যাতে লেখা আছে, আর লিখতে হবে না। আর শ্রেণী সীমা, তো ও শ্রেণীর দৈর্ঘ্য বলেছে, শ্রেণীর দৈর্ঘ্যতে সব কিছু কী হবে, এটা 2, এটা 2 থেকে 4, শ্রেণীর দৈর্ঘ্য এটা 2, প্রত্যেকটাই 2 হবে, শ্রেণীর দৈর্ঘ্য 4টি 2 হবে। আর শ্রেণী অন্তর হলো, শ্রেণী দৈর্ঘ্য হলো, শ্রেণী সীমা তো দেওয়াই আছে, আর কিছু করতে হবে না। তাহলে এইটা কি বলা হচ্ছে, পরিসংখ্যা বিভাজন তালিকা, এবং সেখান থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা হলো। তাহলে 2 এর 3 এর 4 এর এগুলো সবই কাঁচা তথ্য দেওয়া আছে, ওইগুলোকে আমরা শ্রেণী বিভাজন করে নিয়ে আমরা যেভাবে এক একটা করলাম ওইভাবেই করতে পারবো। 2 এরটা তো শ্রেণী দেওয়াই আছে, শ্রেণী সীমা দেওয়া রয়েছে। 3 এরটাতে আমরা শ্রেণী সীমাটা করে নেব। যেমন 3 এরটা কীভাবে শ্রেণী সীমা করব, আমরা এখানে দেখব সব থেকে কম রয়েছে কোনটা আর সব থেকে বেশি রয়েছে কোনটা। তো মনে করলাম সব থেকে কম রয়েছে 40, সব থেকে বেশি রয়েছে 100, তাহলে 40 থেকে 50 একটা শ্রেণী সীমা করব, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এইরকম 10টা 10টা করে সীমা আমরা করে নেব। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা করতে বলেছে, আমরা এখানে দেখছি ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে করতে হবে। তো যে কোনো অঙ্কতেই আমরা কি করব, এখানে 5টা করছি আমরা। তো যেটা প্রশ্নতে দেওয়া থাকে, প্রশ্নতে সাধারণত অনুভূমিকভাবে দেওয়া থাকে, তো সেইটাকে আমরা উলম্বভাবে লিখে নেব। যেমন এই লাইনটা দেওয়া আছে, বয়সটা বছরে দেওয়া আছে, সেটাকে আমরা এই লাইন লিখেছি, মানে এই দিকে দেওয়া আছে, সেটাকে এই দিকে লিখবো, মানে এটাকে বলা হয় অনুভূমিক রেখা, এটাকে বলা হয় উলম্ব রেখা। তাহলে অনুভূমিকভাবে দুটো লাইনই দেওয়া আছে, আমরা সেটাকে উলম্বভাবে লিখলাম, মানে এইদিকে দেওয়া ছিল, আমরা সেই দুটোকে এইদিকে লিখে নিলাম, ঠিক আছে। এর পরের ঘরটাকে বলা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা দু রকমের হয়, একটা হচ্ছে বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক, আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্ষুদ্রতর সূচক বললে কি করতে হয় না, ওপর থেকে যোগ করতে করতে নিচে যেতে হয়। আর বৃহত্তর সূচক বললে কি করব, আমরা নিচের থেকে যোগ করতে উপরে উঠে যাব, কারণ ওপরটা সব থেকে বড় হবে। তাহলে এটা যেহেতু বৃহত্তর সূচক বলেছে, তাহলে আমরা কি করব, নিচেরটা যেটা আছে সেটা প্রথমে লিখে নেব। তাহলে 20, পরিসংখ্যার ঘর থেকে সরাসরি চলে গেল 20। এরপর কি করব, 20-র সঙ্গে এর পরের সংখ্যাটা, এই দুটোকে যোগ করে দেব, কত, তাহলে 40, দুটো মিলে কত হবে, 20 + 40 মানে হবে 60 হলো। এরপরটা কি করব, এর সঙ্গে এটাকে যোগ করে দেব, তাহলে 60 আর 70 কত হবে, তাহলে সেটা এখানে লিখবো। 70 এর সোজাসুজি কত হবে, এগুলো যোগ করলে 60 আর 70 যোগ করে হবে কত, 130। একইভাবে 130 এর সঙ্গে 50 যোগ করে এখানে লিখবো, তার মানে হবে 180, এই দাগগুলো দেবে না। তারপরে 180 এর সঙ্গে 40 যোগ করে লিখবো 220, তারপরে 220 এর সঙ্গে 80 যোগ করে লিখবো, তাহলে হবে 300। তো এইটা কি বলা হয়, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক মানে ক্রমে ক্রমে যোগ, সবই যোগ করে দিতে হবে আস্তে আস্তে নিচে থেকে উপর পর্যন্ত, এটাকে বলা হয় বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা।
এখানে যদি ক্ষুদ্রতর সূচক হতো তাহলে কি হতো, প্রথমে 80, তারপরে ঘরটা কত হতো 80 + 40 120 হতো, তারপরে আবার 50 যোগ, মানে ওপর থেকে যোগ করতে করতে নিচেতে এসে এখানে 300 হতো। এটাকে বলা হবে ক্ষুদ্রতর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা। যাই হোক, আমরা 5-এরটা করলাম, পরিসংখ্যা বিভাজন তালিকা, বৃহত্তর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। এটা তারপরে দেখো 7-এরটা যেভাবে দেওয়া আছে 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, এইরকম বেশি 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 করে যেটা লেখা আছে, তো এইরকমভাবে যখন লেখা থাকে তখন যে পরের যে লাইনটা দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা, ওটা কিন্তু ক্রম যৌগিক পরিসংখ্যার ঘর, তোমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে এটা যেটা দেওয়া আছে 0, 16, তারপরে 40, 75, 87, 92, তো 100, এটা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু ক্রম যৌগিক পরিসংখ্যার ঘর দেওয়া থাকে। যখনই এখানে বেশি 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 লেখা থাকে তখনই এটা ছাত্রছাত্রীর সংখ্যা বা যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা কিন্তু ক্রম যৌগিক পরিসংখ্যা। বা এখানে যখন কম 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 এরকম লেখা থাকে তখন ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে দেওয়া থাকে, এটা বুঝে নিতে হবে। তো এটা কিন্তু যেহেতু 60-এর বেশি লেখা ছিল, 60-এর বেশি লেখা ছিল, তো 60-এর বেশি কেউ পায়নি বলে এখানে 0 আছে। যাই হোক, এটা আমাদের বুঝে নেওয়ার পর আমরা কী করবো, তাহলে পরিসংখ্যার ঘরটা বের করতে হবে। এখানে পরিসংখ্যার ঘর তো দেওয়া নেই, তাহলে পরিসংখ্যার ঘরটা তাহলে আমরা কীভাবে পাবো, তো ক্রম যৌগিক মানে যোগ করে দেওয়া আছে, সেখান থেকে পরিসংখ্যা আনবো, তার মানে বুঝতেই পারছো বিয়োগ করে নিয়ে আসবো। তাহলে কীভাবে বিয়োগ করবো, প্রথমটা তো 0ই হবে, তারপরটা তাহলে 16ই হবে। এবার তারপরটা কি হয়েছে, এই 40-র মধ্যে 16 কিন্তু ঢুকে আছে, কারণ এটা 16টা এর সঙ্গে যোগ করে হয়েছিল। তাহলে এখান থেকে এখন 16 বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি 16 বিয়োগ করে দিই তাহলে কত পাবো আমরা, তাহলে 40 থেকে 16 বিয়োগ করে নিতে পারি, তাহলে 4 10 আর থেকে 1 24, তাহলে এটা হলো 24। তাহলে এইভাবে লিখবো। তারপরে দেখো 75 থেকে 40 বিয়োগ করে নিতে হবে, তাহলে 75 থেকে 40, এইভাবে আমরা যেহেতু ক্রম যৌগিক থেকে পরিসংখ্যা আসছে তাহলে বিয়োগ করে করে লিখতে হবে। তাহলে এটা হবে 35। এটা কি হবে, 87 থেকে 75 বিয়োগ করে নেব, তাহলে 2 1, তাহলে এটা কত হবে 12। এটা 92 থেকে 87 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে, এটা 5, শুধু 5 হচ্ছে এটা, আর 100 থেকে 92 মানে 8। এইটাকে বলা হয় যে বিয়োগ করে যে পরিসংখ্যাটা পাওয়া যায়, এটাই হচ্ছে পরিসংখ্যার ঘর। তারপরে এমসিকিউগুলো নিশ্চয়ই করতে পারবে, আমি একবার বলে দিচ্ছি। বলেছে রাশি তথ্যের চিত্র উপস্থাপন। তো চিত্র হচ্ছে আমরা এইটা করেছিলাম দণ্ড লেখচিত্র, তো এইটা একটা লেখচিত্র, আর বাকিগুলো কাঁচা তথ্য যেটা আমরা একই অঙ্ক পেয়েছিলাম ওটা নিশ্চয়ই রাশি চিত্র নয়। ক্রম যৌগিক পরিসংখ্যা, এটা তো ক্রম যৌগিক পরিসংখ্যা, এটা নিশ্চয়ই চিত্র নয়। আর পরিসংখ্যা বিভাজন তালিকা, গোটাটাই পরিসংখ্যা বিভাজন তালিকা, এটাও চিত্র নয়, তাহলে দণ্ড লেখটা হচ্ছে চিত্র। তারপরে তথ্যের প্রসার, প্রসার বলতে যে রাশি তথ্য দেওয়া আছে তার সব থেকে ছোটটা বার করতে হবে আর সব থেকে বড়টা বার করতে হবে। তো বড়োর সঙ্গে ছোটটা বিয়োগ করলে যেটা হয় সেটাকেই বলা হয় রাশি তথ্যের প্রসার। তাহলে নিশ্চয়ই এটা বার করতে পারবে। তারপরে শ্রেণীর দৈর্ঘ্য চেয়েছে, তো শ্রেণীর দৈর্ঘ্য যখন চাই তখন তোমাকে দেখতে হবে এটা শ্রেণী সীমা আছে না শ্রেণী সীমানা আছে। তো এটা কি করে বুঝবো, দেখো প্রথম শ্রেণীর সীমাটা দেওয়া আছে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, 5-এর পর 1 থেকে 5 হলো একটা, পরেরটা 6 থেকে শুরু হলো, তাহলে 5.5 কোথায় যাবে। তো এইরকম যখন গ্যাপ থাকে তখন তাকে বলা হয় শ্রেণী সীমা। যেমন এটা 50 থেকে 60, আবার 60 থেকে 70। যদি এরকম হয় যে 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, তো এই যে 20তে এখানে শেষ হলো, আবার 31 থেকে 40, তো এইরকম যে শ্রেণী সীমাটা এটাকে বলা হয় শ্রেণী সীমা। কি হয়েছে এখানে, এটা 20তে শেষ হলো, এটা 21 থেকে শুরু হলো, তাহলে যারা 20.5, যারা 20.1 তাদের কোথায় থাকবে, সেই জন্য
শ্রেণীর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, এই যে গ্যাপটা রয়েছে 20 থেকে 21 মানে এক গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে আগে পূরণ করতে হবে। তো গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে, এইটা তখন কি করতে হবে না, এই নিম্ন শ্রেণী সীমাটাকে যেহেতু এক গ্যাপ রয়েছে, নিম্ন শ্রেণী সীমাটাকে 1 কমাতে 0.1 মানে বাকির অর্ধেক কত 0.5, সেজন্য এখানে 0.5 মাইনাস করতে হবে, এখানে 0.5 যোগ করে দিতে হবে। তার মানে এটা হবে 10.5 থেকে এটা হবে 20.5। এরপরে এগুলোর মধ্যে শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তেমনি 21টা হয়ে যাবে, যেহেতু নিম্ন সীমাগুলো কি হবে সব কমে যাবে, 20.5, এটা 1.5 বেড়ে গিয়ে হবে 30.5। তো এইরকম ভাবে এটাকে কন্টিনিউস, এখানে যেখানে শেষ হচ্ছে এখানে সেটাতেই শুরু হতে হবে, সেটাকে বলা হয় শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা করার পর শ্রেণীর দৈর্ঘ্য বের করা হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আছে 1 থেকে 5 দেওয়া আছে, তারপরে 6 থেকে 10 দেওয়া আছে, তো এইরকম দেওয়া আছে। তো 5 এর সঙ্গে 6 মানে এক গ্যাপ রয়েছে, তাহলে এটাকে কি করবো আমরা, এটা হচ্ছে শ্রেণী সীমা, এটা হচ্ছে শ্রেণী সীমা, এটা 8 এ ছিল, আর তারপরে এটা হবে শ্রেণী সীমানা। কি করবো, এটা 0.5 এখানে কমিয়ে দেবো, তাহলে 1 থেকে 0.5 কমলে 0.5 হবে, এটা 5.5 বেড়ে গেল 5, এটাতে 5 কমবে, 0.5 কমলে 5.5, এটাতে 0.5 কমবে, তাহলে 10.5। এইটা হলো শ্রেণী সীমা। তাহলে এইবার আমরা শ্রেণীর দৈর্ঘ্য বার করব কিভাবে, যে কোনো একটাকে বিয়োগ করে নেব, 10.5 থেকে 5.5 বিয়োগ করে দেব, তাহলে কি পাবো 5 পাবো, তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা হবে 5। তাহলে 2 এর 3 এরটা হলো। 4 এরটাই আছে মধ্যবিন্দু, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী মধ্যবিন্দু 15, 20, 25, 30, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটা বের করতে বলেছে। তো শ্রেণীর মধ্যবিন্দু কি করে পাওয়া যায়, মধ্যবিন্দু মানে নিশ্চয়ই যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এইটার সঙ্গে এটা যোগ করে কত হচ্ছে 6, 6 কে 2 দিয়ে ভাগ, তার মানে এর মধ্যবিন্দুটা হচ্ছে 3। তো মধ্যবিন্দু মানে বুঝতেই পারছো সেটা মাঝে থাকবে, তো একটা মধ্যবিন্দু হচ্ছে 15 আছে, এটা মাঝখানে, তারপরে এটা আছে 20 মধ্যবিন্দু, তারপরে শ্রেণীটার মধ্যবিন্দু আছে 25, তারপরে একটা মধ্যবিন্দু আছে 30, এগুলো মাঝের বিন্দু। তো 5 করে ডিফারেন্স রয়েছে, তার মানে এটা আমাদের বুঝে ফেলতে হবে, যেহেতু 5 ডিফারেন্স রয়েছে, তার মানে এইদিকে 2.5 বেড়ে কত হবে, 15 2 17.5, আর এইদিকে 2.5 কমবে, কারণ ডিফারেন্সটা তো 5 তৈরি, মধ্যবিন্দু 15 হতে গেলে তো 5 থাকবে, তাহলে 15 থেকে 2.5 বাড়ছে, তাহলে 17.5, আর 15 থেকে 2.5 কমছে, তাহলে কত হবে 12.5। শ্রেণীর দৈর্ঘ্যটা 5 হলো, আর এদের মধ্যবিন্দুটা কত হবে, এই দুটো যোগ করে কত হচ্ছে 29, 30, 30 এর অর্ধেক 15, তাহলে মধ্যবিন্দুটা হবে 15। ঠিক আছে, 20টাও তাই করতে হবে, এদিকে 2.5 বাড়বে, এদিকে 2.5 কমবে, তাহলে এদের কি হবে, তাহলে 2.5 যদি এদিকে কমই তাহলে কত হবে 17.5, আর এদিকে 2.5 বাড়লে হবে 22.5। 25টা কি হবে, এদিকে 2.5 কমবে, তাহলে হবে 22.5, এদিকে হবে 25, 26, 27.5। 30এরটা কি হবে, এদিকে বাড়বে কমবে, তাহলে হবে 27.5, আর এদিকে 32.5। এইভাবে আমরা মধ্যবিন্দুকে মাঝে রেখে দুদিকে কতটা কমবে, কতটা বাঁদিকে কতটা কমছে, ডানদিকে কতটা বাড়ছে দিয়ে আমরা শ্রেণী সীমাটা করতে পারি, এটা হচ্ছে শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানা থেকে আমরা কি বার করবো, কোনটা দৈর্ঘ্য চেয়েছে, যে মধ্যবিন্দু 20, তাহলে মধ্যবিন্দু 20 মানে দ্বিতীয়টা, তো এখানে প্রশ্নটা মধ্যবিন্দু 20 দিয়েছে, তাহলে এই পর্যন্তই করতে পারতাম, কিন্তু প্রশ্নটা তো 25 হতে পারে, 30 হতে পারে, সেজন্য সবকটা দেখালাম। তাহলে কি চেয়েছিল প্রশ্নটাতে, 20 সেই শ্রেণীটা কত, তাহলে শ্রেণীটা কত হবে এটা লিখতে হবে, 17.5 থেকে 22.5। 5এরটাও তাই, মধ্যবিন্দু 10 বলেছে, তাহলে এইভাবেই করতে হবে আমাদের। শ্রেণী দৈর্ঘ্য 6 বলেছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য যখন 6 বলেছে, তাহলে 3 বাড়বে আর 3 কমবে, তাহলে মধ্যবিন্দু 10 থেকে 3 বাড়বে, তাহলে 13, আর 3 কমবে মানে 7, তাহলে 7 থেকে 13। নিম্ন সীমা চেয়েছে, তাহলে নিশ্চয়ই 7 হবে, এইভাবেই। ঠিক আছে।